প্রথমেই প্রত্যেককেই মনোজিতের আরেকটি এপিসোডে স্বাগত জানাই। যে প্রশ্নটি আপনি করেছেন সেটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন আজকে ডেটে দাঁড়িয়ে, এবং এটার উত্তর এক কথায় দেওয়া খুব মুশকিল। তবুও আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যে 2047 সালে যদি আমরা ভাবি, অর্থাৎ 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। 2047 সাল মানে 100 বছর পূর্তিতে বিশেষ করে ভারতবর্ষের মতো একটা প্রগতিশীল দেশ, আপনারা অবগত আছেন যে ভারত সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বব্যাপী ভারতের একটা উল্লেখ চলছে। এবং 2047 সাল অর্থাৎ আগামী যেই কয়েক বছর ভারত আরও নিজেকে উন্নীত করবে এবং পৃথিবীর সবচেয়ে একটা উন্নয়নশীল দেশ তো আছে, এবং উন্নত দেশ হিসেবে বা উন্নত দেশ হিসেবে নিজেকে গড়ে তুলবে। তার অনেকগুলো রিজন আছে, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিক্যাল, সোলার, এবং যেটা মোবিলিটি, ইলেকট্রিক মোবিলিটি শুধু নয়, মোবিলিটি সিস্টেমটা পুরোপুরি ভারতবর্ষে কিন্তু একটা বিপ্লব আসতে চলেছে। তাছাড়াও মানে সব দিক থেকে আপনি এয়ার স্পেস বলুন, এভিয়েশন বলুন, সবেতেই ভারত কিন্তু স্বনির্ভরতার একটা লক্ষ্যে এগিয়ে চলেছে। আপনার মতে আমাদের ছোট শহর বাঁকুড়া 2047 সালের মধ্যে কেমন পরিবর্তিত হতে পারে? দেখুন, দেশ যখন উন্নত হবে বা দেশ যখন উন্নয়ন করবে, বাঁকুড়া আমাদের দেশের মধ্যে, এবং আমার দৃঢ় বিশ্বাস এবং আত্মবিশ্বাস যে বাঁকুড়া ছোট জেলা হলেও কোনো অংশে পিছিয়ে নেই। সব দিক থেকে বাঁকুড়ার ছেলেমেয়েরা এগিয়ে আছে, এবং সামাজিক আর্থিক দিক থেকে কিন্তু বাঁকুড়া এখন পিছিয়ে নেই। তবে 2047 সাল একটা বাংলায় কথা আছে যে কাল কেউ দেখেনি। আমার বিশ্বাস আমরা যদি নাও থাকি 2047 সালে, বাঁকুড়ার এখন যে পরিকাঠামো সেটা কিন্তু আমূল পরিবর্তন হবে, এবং অনেক কাজ হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে, আপনারা জানেন। এবং এটা 2047 সালে বলা বাহুল প্রয়োজন নেই যে অনেকটা ডেভেলপ হয়ে বাঁকুড়া এবং নতুন বাঁকুড়ার সূচনা হবে। আগামী প্রজন্ম এক নতুনভাবে বাঁকুড়াকে আবিষ্কার করবে এবং দেখবে, সেটা আমার মনে হয়। আমি দৃঢ় প্রতিজ্ঞ, মানে মানসিকভাবে এটা বলতে পারি যে এই জায়গাতে প্রোগ্রেস হচ্ছে, এবং প্রতিটা জায়গাতে, শুধু বাঁকুড়া বললে ভুল, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতে প্রোগ্রেস হচ্ছে। ছেলেমেয়েরা ইনফরমেশন টেকনোলজিকে বেস করে বা এআই বেস করে আগামী দিনে প্রচুর চেঞ্জেস আসতে চলেছে। তো তার সুফল অবশ্যই বাঁকুড়াও ভোগ করবে, আমি আশাবাদী এই ব্যাপারে। আপনার সোলার প্রজেক্ট আর ইভি শোরুম ভবিষ্যতের গ্রিন ইন্ডিয়াকে কিভাবে গড়তে সাহায্য করছে? দেখুন, এই ব্যবসাটা তো আমি অনেকদিন করছি, প্রায় 12-13 বছর হলো। দুটো অ্যাঙ্গেল আছে, একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল, একটা সামাজিক অ্যাঙ্গেল। তো যদি সামাজিক অ্যাঙ্গেল ভাবে আমরা ধরি যে আমরা পরিবেশের প্রতি আমরা দায়বদ্ধ, কারণ ইলেকট্রিক ভেহিক্যাল বা সোলার এই দুটো প্রোডাক্টই কিন্তু পরিবেশের জন্য অনুকূল, প্রতিকূল না। অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল যত ইউজ হবে বা সোলার যত ইউজ হবে, পলিউশনের মাত্রা এয়ারে কমতে থাকবে। আমাদের আগামী প্রজন্মের জন্য যেটা খুবই প্রয়োজন, কারণ আপনারা জানেন যে বাতাসে পলিউশনের মাত্রা অর্থাৎ দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। এটা নিয়ে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সারা বিশ্ব চিন্তিত। সেই একটা পজিটিভ পার্ট হিসাবে ইলেকট্রিক ভেহিক্যাল বা সোলার ইউজের একটা দিক আমার সংস্থা করে আসছে, এবং এটা নিয়ে সচেতন করছে সবসময় মানুষকে। আর ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে বলতে গেলে যে আগামী দিন ট্রান্সপোর্টেশন বা মোবিলিটির যুগটা কিন্তু টোটালি রিনিউয়েবল এনার্জির উপরে ভর করে হবে। সেক্ষেত্রে একটা বিশাল সেক্টর রয়েছে যেখানে আমি ফিনান্সিয়ালভাবে নিজেকে ডেভেলপ করতে পারবো এই ব্যবসা থেকে আর্ন করে, এবং সেই ফিনান্সিয়াল আর্নিং থেকে আমি সামাজিক যে দায়বদ্ধতা আমার সেটা পালন করতে সক্ষম হব। আপনি সবসময় বলেন প্রত্যেকের সমাজের প্রতি দায়িত্ব আছে, নতুন প্রজন্ম কিভাবে সে দায়িত্ব পালন করবে? খুব ভালো প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন আজকে ডেটে দাঁড়িয়ে। আমরা খুব যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আজকের ছেলেমেয়েরা বা আগামী প্রজন্ম দায়িত্বহীনতার চরম একটা উদাহরণ দিচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই কথাটা ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ দায়িত্বটা বাড়ি থেকে শুরু হয়। তো এই যে দায়িত্বের সামাজিক দায়িত্ব, এটা প্রথম শুরু হয় কিন্তু বাড়ি থেকে। তো বাড়ির দায়িত্ব প্রথমে আপনাকে নিতে হবে, এবং সেই দায়িত্ববোধ থেকেই সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠে। আপনার বাড়ি যদি ঠিকঠাক না রাখেন আপনি, তাহলে আপনার সমাজের প্রতি যে দায়বদ্ধতা বা কর্তব্য সেটা কিন্তু কোনোভাবে আপনি পালন করতে পারবেন না। সুতরাং যে মুহূর্তে আপনি আপনার জ্ঞান হবে যে আমার পৃথিবীতে আসা মানে শুধু আমার জন্য নয়, পুরো সমাজ আমার সঙ্গে যুক্ত এবং সামাজিকভাবে দায়বদ্ধ, কারণ আমরা সমাজ থেকে অনেক কিছু নিচ্ছি, তার বিনিময়ে সমাজকে কী দিচ্ছি এই ভাবনাটা যতক্ষণ না আপনার মনের মধ্যে আমি আনতে পারবো, তাহলে সমাজের জন্য বা পারিপার্শ্বিক যে আমাদের সামাজিক অবস্থা সেটার সম্বন্ধে আমি কাজ করে উঠতে পারবো না। তো আমি একটাই বলবো
আগামী প্রজন্মকে যে নিজেকে ডেভেলপ করো, স্কিল করো এবং আত্মবিশ্বাস গড়ে তোলো যে আমি চাইলে অনেক কিছু করতে পারবো। এবং রে অফ হোপ যাকে বলে, আশার আলো, প্রত্যেকের জীবনে এটা ভীষণভাবে দরকার। আমি আশাহীন হব না কোনোভাবে এবং চেষ্টা করব, চেষ্টা থামাবো না, কারণ চেষ্টাতেই মানুষ সব কিছু সফল করতে পারে, সম্ভব করতে পারে। তো আমি আগামী প্রজন্মের কাছে এটা উদ্দেশ্য যে নিজেদেরকে ডেভেলপ করো, স্বামী বিবেকানন্দের যে পথ সেই পথকে অবলম্বন করো, মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ হও যে আমাকে নিজেকে কিছু করতে হবে এবং শুধু নিজের জন্য না, আশেপাশে আমার যে প্রয়োজনীয় যাদের আমাকে প্রয়োজন তাদের জন্য আমি নতুন করে কিছু করব বা ভাববো। এটা আমার মনে হয় যে এটা প্রত্যেকেরই ভাবা উচিত। আর এই ভাবনা যদি থাকে আমাদের মধ্যে, তো একদিন যুব সমাজও এই কাজে অংশীদার হতে পারবে বলে মনে হয় আমার। যদি আজকের শ্রোতাদের একটাই দায়িত্ব পালনের কথা বলা হয় যাতে 2047 সালের স্বপ্নের ভারত গড়া যায়, তাহলে সেটা কি হবে? খুব অনেস্টলি বললে, দায়িত্ব পালন তখনই সম্ভব যখন নিজেকে গড়তে পারবো আমরা। অর্থাৎ নিজেকে গড়তে হবে প্রথম। গড়া অর্থাৎ আর্থিকভাবে শুধু গড়া না, সামাজিক এবং পারিপার্শ্বিক যে আমাদের অবস্থান সেটাকে ভীষণভাবে রেকটিফাই করতে হবে। আমরা অনেকেই নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, অনেকেই অনেক রকম নেশার সঙ্গে যুক্ত হচ্ছি, এটা থেকে বিরত থাকতে হবে এবং কিছু পজিটিভ থটস নিয়ে আগামী দিন, তো দেশ তো এগিয়ে চলেছে, কারোর জন্য দেশ থেমে থাকবে না, পৃথিবী থেমে থাকবে না। তো সেই এআই যে যুগ আসছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা জানেন সবাই যে এটা ভীষণভাবে কাজ করছে আগামীর জন্য। তো সেই সময়টার জন্য নিজেকে প্রস্তুত করা এবং বিভিন্ন যে নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে সেগুলো থেকে দূরে থাকা, আর নেশাজাত দ্রব্য ইনটেক না করা, যে কোনো ধরনের নেশাকে ত্যাগ করা এবং পজিটিভ ওয়ার্ক, অর্থাৎ এই ব্লাড ডোনেশন ক্যাম্প, যে কোনো জায়গায় এই বন্যার সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, পজিটিভ থটস নিয়ে আগাতে হবে যে আমি কিছু করব। বা আমার মনে হয় যে আমার বার্তা এটাই যে নিজেকে আগে সেই জায়গায় মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমি 2047 সাল আমি ছেড়ে দিলাম, আমি আগামী 5 বছরের প্ল্যানিং আমার করতে হবে যে আমি আগামী 5 বছর আমি আমার জীবনে কী করতে চাইছি। তো সেই জন্য ভীষণভাবে প্ল্যানিং করা দরকার। উইথাউট ফোকাস, প্ল্যানিং ছাড়া কোনো কিছু সম্ভব না। আমার যদি কোনো প্ল্যান না থাকে, আমি দিগ্ভ্রান্তির মধ্যে ছুটে বেড়াবো, এটা কিন্তু লাইফের ঠিক গতি দেয় না। তো যখন আপনারা জানেন যে একটা যখন ফ্লাইট উপরে ওঠে এবং গতি ধরার জন্য 1000 কিলোমিটার ঘন্টায় যখন ছোটার জন্য রেডি হয়, তাকেও কিন্তু ওই রানওয়েতে 300 কিলোমিটার গতিবেগে ছুটতে হয়, তারপরেই সে 1000 কিলোমিটার গতিবেগ অর্জন করতে পারে। তো সুতরাং সেই চলার রাস্তার গতিটাকে আমার ঠিক করতে হবে যে আমি কত কিলোমিটার গতিবেগে ছুটতে চাইছি, সেই জন্য কাজ করতে হবে, নিজের উপর কাজ করতে হবে এবং নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের পার্সোনাল ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে সর্বোপরি।